2019 সালে আমি একটা বই লিখছিলাম যে বইয়ের নাম ছিল এখান থেকে শুরু, এবং ওই বইটা আমি এখন আর পড়তে রেকমেন্ড করি না, কারণ বইয়ের ভিতরে যা যা বলা হয়েছে তার বেশিরভাগ ইনফরমেশনই এখন আউটডেটেড এবং কাজ করে না। বাট ওই বইয়ের ভিতরে আমি অ্যাকচুয়ালি আজকে থেকে প্রায় 10 বছর 8 বছরের আগে আমি বলছিলাম যে পডকাস্ট অনেক বড় একটা ব্যাপার হইতে যাচ্ছে, হয়েছে। বলছিলাম ডিজিটাল মার্কেটিং অনেক বড় একটা ইন্ডাস্ট্রি হবে, হয়েছে। এবং ওই বইয়ের ভিতরে আরো অনেক কিছু নিয়ে আমরা কথাবার্তা বলছিলাম, যে অনেক কিছু অ্যাকচুয়ালি মিলেছে পরে। যে তার আগেও বিভিন্ন সময় আমি ইন্টারনেট এন্টারপ্রেনারশিপ রেভলিউশন নিয়ে সেই 2013, 14, 15 সালে একটু কথাবার্তা বলেছি, যে অনেক কিছু অ্যাকচুয়ালি হয়েছে। অনেক কিছু অনেক কন্ট্রোভার্সিয়াল ছিল, লাইক ফর এক্সাম্পল এসইও ইজ ডেড, ওর অ্যাফিলিয়েট মার্কেটিং বা ড্রপ শিপিং আর করে না, বা বাংলাদেশের ট্র্যাডিশনাল মডেলের এফ কমার্স লং টার্মে সাস্টেইনেবল না, এরকম অনেক কিছুই বলা হয়েছে বিভিন্ন সময়, যার বেশিরভাগই মিলছে, বেশিরভাগ অনেক সময় ডিবেটও সৃষ্টি করছে। আজকে আমি আপনাদের সাথে 21টা প্রেডিকশন করব, এবং দেখা যাক ভবিষ্যতে 21টা প্রেডিকশনের কয়টা মিলে। চলেন শুরু করা যায়। ওয়ার্ল্ড ব্যাংক বলছে 2050 সালের মধ্যে বাংলাদেশে 13 থেকে 30 মিলিয়ন মানুষ ডিসপ্লেস হবে ক্লাইমেট চেঞ্জের কারণে। বেশিরভাগ মানুষ যারা ক্লাইমেট চেঞ্জের কারণে ডিসপ্লেস হবে তারা হবে হলো নদী বা সাগরের পাশের মানুষজন। এবং এই মানুষগুলো যখন ডিসপ্লেস হওয়া মানে হলো তার ঘর ভেঙে গেছে বা তার এলাকা নষ্ট হয়ে গেছে, অথবা তার এলাকায় এমন কিছু ছিল যেটা আগে অনেক সলিড ছিল। সো ধরেন ওদের এলাকায় আগে অনেক মরিচ প্রডিউস হইতো, ওদের এলাকায় আগে অনেক আম প্রডিউস হইতো, বাট ক্লাইমেট চেঞ্জের কারণে ওই এলাকার ক্লাইমেট এত বদলায় গেছে, অনেক পানি আসে এখন, বা ওই রকম মাটি আর নাই যেরকম মাটি থাকার ছিল, পলি মাটি নষ্ট হয়ে গেছে ইত্যাদি ইত্যাদি, যে কারণে ওই এলাকা এখন আর ওই ইকোনমির জন্য পারফেক্ট নাই, এবং ওই মানুষগুলো মুভ করবে। 2050 সালের মধ্যে এই বেশিরভাগ মানুষ বাংলাদেশের বিভিন্ন জায়গার থেকে ঢাকা, চট্টগ্রাম টাইপ জায়গায় মুভ করে ফেলবে। যার মানে হলো ঢাকা এমন একটা মেগা সিটি হবে যেই সিটিটা অ্যাকচুয়ালি সম্ভব না হওয়া থিওরিটিক্যালি, এবং এই কারণেই 2050 সালের আগেই ঢাকা পৃথিবীর সবচেয়ে আনলিভেবল সিটিগুলোর একটা হয়ে যাবে। সেকেন্ড প্রেডিকশন, বাংলাদেশে 2040 সালে আমাদের ডেমোগ্রাফিক ডিভিডেন্ড পাওয়ার বেনিফিটটা বন্ধ হয়ে যাবে। ডেমোগ্রাফিক ডিভিডেন্ড মানে হলো গিয়ে যখন একটা দেশের সবচেয়ে বেশি সংখ্যক মানুষ কর্মঠ মানুষ হয়, এবং বাংলাদেশ এখন ওই বেনিফিটটা পাচ্ছে, গত 10-15 বছর ধরেই পাচ্ছে। 2040 সালে যে এই বেনিফিটটা শেষ হয়ে যাবে, এবং তখন যখন আমরা আদমশুমারি করবো দেখা যাবে যে আমাদের বেশিরভাগ পপুলেশন এজিং পপুলেশন। আমার অনেক বয়স হয়ে যাবে, আপনারও হয়তো তখন অনেক বয়স হয়ে যাবে, আমরা আর আমাদের তরুণ বয়সে নাই। এবং যখন এই এজিং পপুলেশন ব্যাপারটা সামনে আসে তখন ইকোনমিতে অনেকগুলো প্রবলেম হয়। সবচেয়ে বড় প্রবলেম হলো এই এজিং পপুলেশনকে সাপোর্ট করার মতো ফাইন্যান্সিয়ালি বলেন, ইমোশনালি বলেন, যে লেটার ক্লাসটার দরকার, সেই লেটার ক্লাসটা তখন আমাদের থাকবে না, পরের ক্লাসটা থাকবে না, যেই কারণে বিশাল এজিং পপুলেশন অনেক বড় ঝামেলায় পড়বে। সেম ঝামেলা জাপানেও হয়েছিল, বাট জাপানের মানুষ যেহেতু বড় লোক ছিল এই কারণে এটা ওদের ওভাবে এফেক্ট করতে পারেনি। ইমোশনালি অনেক এফেক্ট করছে। জাপানে মানুষ ভাড়া নেওয়া হয়েছে ওই সময়, যেন মানুষের সাথে কথা বলা যায়, ওইটাই ব্যাপার হয়েছে। বাট ফাইন্যান্সিয়ালি তেমন কোনো ঝামেলা হয় নাই জাপানে, যেটা বাংলাদেশে হবে। 3 নম্বর, রেমিটেন্স। বাংলাদেশের এই মুহূর্তে $21 বিলিয়ন প্রত্যেক বছরে আসে রেমিটেন্স হিসেবে, এবং প্রাইমারিলি এই রেমিটেন্স আসে গালফ কান্ট্রিগুলো থেকে। আমরা জানি ভবিষ্যৎ এমন একটা জায়গায় যাচ্ছে, যুদ্ধ আপনি বাদ দেন, যুদ্ধ মনে করেন হবে না, বাট তারপরেও ভবিষ্যৎ এমন একটা জায়গায় যাচ্ছে। সৌদি আরবিয়া ভিশন 2030 বানাইছে, দুবাই আমরা জানি ট্যুরিজমে অনেক ফোকাস করছে ইত্যাদি। ভবিষ্যতে আমাদের এত পরিমাণ রেমিটেন্স আসা সম্ভব না, কারণ এত পরিমাণ লেবার বা ওয়ার্ক ফোর্স এই গালফ কান্ট্রিগুলোর দরকার হবে না। 2টা কারণে। 1 নম্বর কারণ ওরা যা যা বানানোর তা বানায় ফেলছে। 2 নম্বর কারণ অটোমেশনের কারণে ওদের এই পরিমাণ মানুষ আর প্রয়োজন হবে না বিভিন্ন জিনিস বানাতে। যত লো স্কিল মাইগ্রেন্ট ওয়ার্কার আপনারা দেখতেছেন, এর 50 থেকে 75% কেউ প্রেডিক্ট করে রিপ্লেস হয়ে যাবে অটোমেশন দিয়ে। এআই না কিন্তু, জাস্ট অটোমেশন, মেশিনের সাহায্যে। এইটার সাথে লেজ ধরে আমি আপনাদের আরেকটা প্রেডিকশন বলি, আমাদের 4 নম্বর প্রেডিকশন। সেটা হলো বাংলাদেশে এই মুহূর্তে গার্মেন্টস শিল্পে 4 মিলিয়ন 40 লাখ মানুষ জড়িত, বেশিরভাগই মহিলা। যেটা হবে সেটা হলো অটোমেশনের কারণে এই গার্মেন্টসের বেশিরভাগ কাজগুলা করতে এত পরিমাণ মানুষের প্রয়োজন হবে না। সবাই বলতেছে 10 থেকে 15 বছরের একটা লাইফ স্প্যান আছে আমাদের, যার পরে এই গার্মেন্টস শিল্প আর টিকে থাকতে পারবে না। কারণ এই যে অ্যাডভান্টেজটা আমাদের চিপ হিউম্যান লেবার, এই চিপ হিউম্যান লেবারের অ্যাডভান্টেজটা অ্যাকচুয়ালি লং টার্মে সাস্টেইন করার মতো একটা অ্যাডভান্টেজ না। এটা কেন খারাপ? 2 কারণে খারাপ। 1 নাম্বার খারাপ হলো 40 লাখ মানুষ জবলেস হয়ে যাবে, যেটা একটা বড় খারাপ ব্যাপার। আর সেকেন্ড খারাপ হলো বাংলাদেশের ফরেন ইনকামের 80 থেকে 85% কিন্তু অ্যাকচুয়ালি আসে গার্মেন্টস শিল্প থেকে, যেটা আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে। আপনারা হয়তো দেখছেন বিভিন্ন সময়ে খবরে আসছে যে ঢাকা আগামী 10 বছর পরে পৃথিবীর সবচেয়ে বড় মেগা সিটি হবে। তার কারণ ঢাকার ম্যাপকে বড় করে নারায়ণগঞ্জ, গাজীপুর ইত্যাদি সব ইনক্লুড করে ঢাকাকে বড় করার অনেক পরিকল্পনা চলতেছে। যতই বড় করা হোক, একটু আগে আমরা কথা বললাম যে ডিসপ্লেসড মানুষজন ঢাকায় চলে আসবে। একই সাথে ঢাকার যানজট যদি আপনি দেখেন, একিউআই যদি দেখেন, আপনার ঢাকার এয়ার কোয়ালিটি যদি দেখেন, সব মেট্রিক মিলালে বোঝা যাচ্ছে ঢাকা বসবাসযোগ্য শহর আর থাকবে না, এবং যে কোনো যুদ্ধ বিধ্বস্ত এলাকার সাথে ঢাকা কম্পারেবল হয়ে যাবে। আপনি গাজা বলেন, ফিলিস্তিনের বা ইরানের তেহরান বলেন, এখন যে অবস্থা, ঢাকা কোনো যুদ্ধ না হয়েই সেম কন্ডিশনে চলে আসবে আগামী 20-30 বছরের মধ্যে। 6 নম্বর প্রেডিকশন, 2001 সালে ইউএস ডলারের গ্লোবাল পাওয়ার ছিল 71 বা 73%।
আজকের দিনে এসে এই পেট্রো ডলারের পাওয়ার চলে আসছে 58%, যার মানে হলো পেট্রো ডলার আস্তে আস্তে মানুষ রিপ্লেস করা শুরু করছে এবং ইউএস ডলারকে যে গ্লোবাল কারেন্সি বলা হতো আমার আপনার জীবদ্দশায় আমরা দেখে যাবো, এটা মোটামুটি বোঝা যাচ্ছে যে ইউএস ডলার গ্লোবাল কারেন্সি থাকবে না। আমরা জানি যে ব্রিক্স নেশনরা নিজেদের মতো করে কারেন্সি এক্সচেঞ্জ করা শুরু করছে, আমরা জানি যে ইউয়ান অনেক ইউজ করা শুরু হয়েছে, রুবেল অনেক ইউজ করা শুরু হয়েছে এবং এই ব্যাপারটা হঠাৎ করেই হয়। ব্রিটিশ এম্পায়ার অনেক পাওয়ারফুল এম্পায়ার ছিল, বলা হয়তো যে ব্রিটিশ এম্পায়ারে কখনো সূর্য ডুবে না। এই ব্রিটিশ এম্পায়ার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের মাত্র 7-8-10 বছরের আশপাশের মধ্যে ওর কারেন্সি রিজার্ভ কারেন্সি থেকে নাই হয়ে গেছে এবং ডলার দিয়ে রিপ্লেস হয়ে গেছে। আপনি আমি দেখে যাব ডলারের পতন, এটা আপনি লিখে রাখতে পারেন। 7 নম্বর প্রেডিকশন, ট্র্যাডিশনাল ব্যাংকিং আস্তে আস্তে মৃত্যুর দিকে যাচ্ছে। আমরা জানি যে বিকাশ এখন ব্যাংক না, কিন্তু এমএফএস, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস, কিন্তু বিকাশ এমএফএস হয়েও ব্যাংকের সমান এবং বেশিরভাগ ব্যাংকের থেকে বেশি ট্রানজাকশন করে। বেশিরভাগ মানুষ স্পেশালি কম অ্যামাউন্টের ট্রানজাকশনের জন্য বিকাশ টাইপ সলিউশনে বেশি অভ্যস্ত কম্পেয়ার টু ট্র্যাডিশনাল ব্যাংকিং। এবং এটা মেক সেন্স করে, আমরা সবাই জানি হিউম্যান বিং এমন একটা প্রজাতি যেটা সবচেয়ে সহজ, যেটা সবচেয়ে কনভিনিয়েন্ট, ইভেনচুয়ালি তারা ওইটাই করবে এবং বিকাশ ওই জিনিসটা সহজ করে দিছে। সো মানুষ কেন ব্যাংকে যাবে বা ব্যাংকের অ্যাপ ইউজ করবে যখন বিকাশ ইউজ করা এত সহজ। বাংলাদেশে এই মুহূর্তে যতগুলো ব্যাংক আছে তার হাফের বেশি ব্যাংক আমার ধারণা আগামী 50 বছর পরে আর থাকবে না। এত ব্যাংক দরকার হবে না, আরো ডিজিটাল ব্যাংক আসবে এবং পুরো ব্যাংকিং সেবাটা অ্যাপ নির্ভর হয়ে যাবে। যেখানে একটা ব্যাংক আগে 500 ব্রাঞ্চ বানাইতো, এখন ওই একটা ব্যাংকের হয়তো কোনো ব্রাঞ্চই থাকবে না বা হাইস্ট 2-3টা ব্রাঞ্চ থাকবে এবং দ্যাটস ইট, আর কোনো কিছু লাগবে না ওই ব্যাংকের। 8 নম্বর প্রেডিকশন, এটা নিয়ে আমার একটা বিস্তারিত ভিডিওই আছে যে এখন যে জেনারেশন জন্মাইছে, যেটাকে আমরা বলি জেন জি, যারা এখন আস্তে আস্তে বড় হওয়া শুরু করছে, এই জেন জি জেনারেশন বেশিরভাগ সময় ঢাকায় বাড়ি কিনতে পারবে না কোনোদিন, আনলেস তার বাবা মা অনেক বড় লোক বা সে ইনহেরিট করে, তার বাবা মা কিনছিল বা নানা কিনছিল সেখান থেকে সে পাইছে। ওটা যদি আমরা বাদ দিই, তারা যতই আয় করুক, সে আয় করুক, তার ওয়াইফ আয় করুক, বাংলাদেশের ট্র্যাডিশনাল যে জব মার্কেট, সেই জব মার্কেটে সে যদি 1 লাখ টাকা বেতন পায় দুজন মিলে, তার পক্ষে বাংলাদেশের প্রমিনেন্ট এলাকাগুলায় বাড়ি কেনা সম্ভব হবে না। কেন হবে না এটা নিয়ে বিস্তারিত একটা ভিডিও আছে আমার, এই কারণে এখন আর বলতেছি না। নেক্সট প্রেডিকশন, বাংলাদেশের মানুষজন একসময় খুব তাড়াতাড়ি বুঝতে পারবে যে ফিক্সড ডিপোজিট করা, সঞ্চয়পত্র করা, সেভিংস অ্যাকাউন্ট খোলা, এগুলা কত বড় বড় ধোকা এবং এগুলার কোনোটাই যে অ্যাকচুয়ালি তার সম্পদ বাড়ায় নাই, উল্টা তার সম্পদ কমাইছে। এই ফাইন্যান্সিয়াল লিটারেসিটা আসতে আমার ধারণা আরো 10 থেকে 15 বছর লাগবে। ওকে, 10 নম্বর প্রেডিকশন, গ্লোবাল প্রেডিকশন, সেটা হলো গোল্ডম্যান স্যাক্স রিসেন্টলি বলছে এবং মোটামুটি সবাই যত রিসার্চ ফার্ম আছে সবাই ঘুরায় ফিরে একই কথা বলছে যে 2030-এর মধ্যে, সো খুব বেশি দিন দূরে এমন না, 2030-এর মধ্যে হাফ অফ ট্র্যাডিশনাল জবস ডিস্টার্ব হবে এআই এর কারণে এবং এর মধ্যে বেশিরভাগই হোয়াইট কলার জব। আপনি যদি এমন একটা চাকরি করে থাকেন যেই চাকরিতে আপনার কম্পিউটার ব্যবহার করে সলিউশন বানাইতে হয়, সেই ক্ষেত্রে আপনার জব হুমকির মুখে এবং আপনি প্রবাবলি রিপ্লেস হয়ে যাবেন। 11 নাম্বার, এটা রিলেটেড একটা প্রেডিকশন, সেটা হলো এখন হাফ লাইফ ধরা হয় একটা স্কিলের 5 বছর। মানে হলো আপনি যদি কোনো একটা কিছু শিখেন, ধরে নেওয়া হয় অন অ্যাভারেজ আপনার ওই শেখাটার ভ্যালু 5 বছর অ্যাটলিস্ট থাকবে। এই হাফ লাইফটা খুব তাড়াতাড়ি কমতেছে এবং ধারণা করা হচ্ছে যে এই হাফ লাইফটা আগামী 1-2 বছরের মধ্যে কমে 2 থেকে 3 বছরে নেমে আসবে। 2 থেকে 3 বছরে যখন নেমে আসবে এই জিনিসটা, তার মানে হলো আপনি যখন ডিগ্রি শুরু করবেন ব্যাচেলর, প্রথম বছরে আপনি যে জিনিসটা করেন ব্যাচেলর শেষ হতে 4 বছর লাগে, 3 নম্বর বছরে আসতে আসতে আপনি রিয়েলাইজ করবেন প্রথম বছরে আপনি যে ব্যাচেলরে জয়েন করছিলেন ওই ডিগ্রির এখন আর কোনো ভ্যালু নেই। এখন এটা হইতে 5-6-7 বছর লাগে, যে কারণে পড়া শেষ করা পর্যন্ত একটা স্টুডেন্ট টের পায় না সে যেটা পড়তেছে এটা আসলে কোনো ভ্যালু নাই। তারপরে 3-4-5 বছর লাগে কাজকর্ম শুরু করে, ইভেনচুয়ালি যায় এসে দেখে যে হ্যাঁ আমি যা পড়ছিলাম তার কোনো কিছু তো আমি ইউজ করি না। বাট ওই ব্যাপারটা এখন ইউনিভার্সিটিতে থাকতে থাকতেই আপনার সাথে হওয়া শুরু হবে। আই থিঙ্ক পার্সোনালি 12 নম্বর প্রেডিকশন, এটা 9 to 5 ওয়ার্ক কালচার, যেটা খুব পুরানো কালচার না, মাত্র গত 200 বছর হয়েছে এই কালচারটা আসছে, 200 বছর 100 বছরের আশপাশে হয়েছে 9 to 5 কালচারটা আসছে। এই কালচারটা আস্তে আস্তে শেষ হয়ে যাবে এবং জেনজি, জেন আলফা, বেটা, হাফিজাবি যা যা আছে ওরা আস্তে আস্তে আবার, যেটা আমরা অলরেডি হওয়া শুরু হতে দেখছি, যে অনেকগুলা গিগ ওয়ার্ক, সো একই সাথে 2-3টা প্রজেক্টে কাজ করা বা 2-3টা পার্ট টাইম রোলে কাজ করা, ফ্রিল্যান্স কাজ করা, একই সাথে 30টা ক্লায়েন্টের জন্য বিভিন্ন ধরনের কাজ করা, স্কিল বেসড কাজকর্ম করা, ওই টাইপ জিনিস আস্তে আস্তে ব্রিং ব্যাক করবে এবং একটা জায়গায় আমি যাব 8 ঘন্টা বসে থাকবো, ওই একটা কোম্পানির জন্য আমার জীবন দিয়ে দিব, এই ট্রেডিশনটা খুব বেশি দিন থাকবে না। এখন একটা কাউন্টার ইনটুইটিভ প্রেডিকশন আমি আপনাদের করি, জব চলে যাচ্ছে, এআই জব খায় ফেলতেছে, এই হচ্ছে সব ঠিক আছে। অ্যাট দ্য সেম টাইম বাংলাদেশের এমপ্লয়াররা, একই সাথে গ্লোবাল এমপ্লয়াররাও চাকরি দেওয়ার মতো স্কিলড মানুষ খুঁজে পাবে না। মেইন কারণটা হলো এমপ্লয়াররা যা চায় তা ওই ছেলে বা ওই মেয়ে শিখা আসে না ইউনিভার্সিটি থেকে বা নিজেও, যে কারণে এই মিসম্যাচটা আরো বড় হবে। মিসম্যাচ অলরেডি আছে, বাট মিসম্যাচ আরো বড় হবে। এনিথিং দ্যাট আ মিডল ম্যানেজার ডাজ will be eliminated in the next 5 to 7 years, এটা আমি খুব স্ট্রং ওপিনিয়নের সহিত বিশ্বাস করে বলিতেছি। তার কারণ মিডল ম্যানেজার বেসিক্যালি একটা নো স্কিল পারসন, যার মেইন স্কিলটাই হলো অমুক এটা বলছে আমি ওইটা বুঝা এখন আরেকজনের বলতেছি, বা অমুক এটা করতে দিচ্ছি আমি এটা আরেকটু গুছায় আরেকজনের করতে দিচ্ছি। এই যে মিডল ম্যানেজারটা, এর
থাকা উচিতই ছিল না ইন দ্য ফার্স্ট প্লেস, বাট যেহেতু সে এখন আছে, এআই এসে এখন তাকে আস্তে আস্তে রিপ্লেস করে দিবে। এই ব্যাপারটা একটু হাইলাইট আমি এই কারণে করতেছি, কারণ বাংলাদেশের বেশিরভাগ মানুষ অ্যাকচুয়ালি মিডল ম্যানেজারই। তারা কোনো কিছু বানায় না সরাসরি, তাদের কোনো হার্ড স্কিলও নাই সরাসরি, তারা মেইনলি ম্যানেজ করে বিভিন্ন জিনিসপত্র, এবং এত ম্যানেজ করার ক্যাপাবিলিটিওয়ালা মানুষজন আসলে আমাদের লাগবে না। এনি ক্রিয়েটিভ জব, রাইটিং, ডিজাইন, এডিটিং, থিঙ্কিং, রিসার্চ, এনি ক্রিয়েটিভ জব বেসিক্যালি, বা সিনেমা বানানো, নাটক বানানো, যাই হোক, উইল বি হেভিলি ডিসরাপ্টেড। এবং ওই জবটা মানে ডিরেক্টরের জবটা যাবে না, ডিরেক্টরকে যারা সহায়তা করতো তাদের জবটা যাবে। আগে 15 জনের একটা রাইটিং রুম লাগতো, এখন 1 জনের বা 2 জনের লাগে, কারণ এআই দিয়ে অনেক হেল্প হয়। একই জিনিস অ্যানিমেশনের ক্ষেত্রে সত্য, ভিডিও এডিটিং এর ক্ষেত্রে সত্য, ডিজাইনের ক্ষেত্রে সত্য, এনি ক্রিয়েটিভ ফিল্ড, আর্ট, হাবিজাবি যা যা আছে সবকিছুর জন্য এটা সত্য। আপনি কি জানেন বাংলাদেশে 20 কোটি মানুষ, এই 20 কোটি মানুষকে সার্ভিস দেওয়ার জন্য 300 সাইকিয়াট্রিস্ট আছে। এবং মেন্টাল হেলথ যে এত বড় একটা সমস্যা, এটা বাংলাদেশে তেমন কেউ জানে না, জানলেও খুব একটা কেয়ার করে না। এবং আমার ধারণা, এটাও একটা প্রেডিকশন, যে আগামী 20 বছরের মধ্যে মেন্টাল হেলথ অনেক সিরিয়াস একটা ব্যাপার হবে বাংলাদেশে, স্পেশালি যখন বাজে একটা জায়গার মধ্যে আমরা থাকতেছি, ওই ব্যাপারটা আমাদের মধ্যে আরো হিট করা শুরু করবে। আশপাশের কালচার যখন আমাদের সাথে অনেক বেশি ক্ল্যাশ করা শুরু করবে, আমরা যখন দেখবো একিউআই ইন্ডেক্স খারাপ হয়ে যাচ্ছে, ডিসপ্যারিটি বিটুইন পোর অ্যান্ড রিচ অনেক বাড়তেছে, ওই ব্যাপারগুলো যখন আস্তে আস্তে হওয়া শুরু করে, তখন আনহ্যাপিনেস, মেন্টাল, সুইসাইড, এই টাইপ জিনিসপত্র আনফর্চুনেটলি বাড়া শুরু করে। এবং ওই জিনিস আমরা হওয়া শুরু হইতে দেখবো বাংলাদেশে, তার কারণ বাংলাদেশে এনাফ সাইকিয়াট্রিস্ট বা মেন্টাল হেলথ সাপোর্টের কালচারটা নাই, যেটা অন্যান্য অনেক দেশে আছে। আপনি জানেন নাকি জানি না, অ্যাভারেজ এজ অফ ম্যারিজ ইন বাংলাদেশ ইজ রাইজিং। 5 থেকে 7 বছর বাড়ছে। আপনি আপনার বাবা মা যেই বয়সে বিয়ে করেছে, এটার সাথে আপনি যদি বিয়ে করে থাকেন, আপনার এজ কম্পেয়ার করেন, আমি শিওর 5 থেকে 7 বছরের ডিফারেন্স আপনি পাবেন। পরের জেনারেশন তারা যখন বিয়ে করবে, তাদের সাথে তার প্রিভিয়াস জেনারেশনের আপনি দেখবেন 5 থেকে 7 বছরের ডিফারেন্স। এবং একটা সময় 30-এর আগে বিয়ে না করাটা ছিল অ্যানোমালি, মানে সবাই 30-এর আগে বিয়ে করতো। এখন খুবই নর্মাল, এবং যতদিন যাচ্ছে এটা বাড়তেছে, যেই কারণে এগ ফ্রিজিং বলেন বা এই টাইপ জিনিসপত্র যত আছে, ওই ইন্ডাস্ট্রিগুলো এই কারণে গ্রো করতেছে, কারণ সবাই ডিলে করতেছে বিয়ে করতে, ডিলে করতেছে বাচ্চা নিতে ইত্যাদি, ক্যারিয়ারে ফোকাস করতেছে, এই টাইপ জিনিসপত্র। এই জিনিস কেন বলা জরুরি? প্রেডিকশনটা কই? প্রেডিকশনটা হলো, যখন এইটা হয়, একটা ইকোনমির তো একটা সাইকেল থাকে, ওই সাইকেলে যখন আমরা একটু ডিলে শুরু করি, তখন ওই ডিলেটার কারণে অনেকগুলা বাই প্রোডাক্ট রিলেটেড প্রবলেম সৃষ্টি হয়। তার যখন বাচ্চা হয়, সেই বাচ্চা বড় হওয়ার আগে সে বয়স্ক হয়ে যায়, সাপোর্টের মেকানিজমটা ঠিকমতো কাজ করে, এবং সোসাইটি বেসিক্যালি ডিসফাংশন করা শুরু করে। ওই ব্যাপারটা আমাদের বাংলাদেশে কখনো হয় নাই, বাট আগামী 50 বছর ওই ব্যাপারটা হবে বলে আমার মনে হয়। আই থিঙ্ক এখন যে বাচ্চাটা স্কুলে পড়তেছে, ওর জীবদ্দশায় 12 থেকে 15টা চাকরি করবে ফুল টাইম, যেইটা ওর বাবা মার জন্য প্রবাবলি ছিল 2 থেকে 3টা, এবং ওর দাদা নানার জন্য ছিল প্রবাবলি একটা কোম্পানিতে আমি জয়েন করবো, সারা জীবন ওই কোম্পানিতে আমি কাজ করবো, এই কালচার শেষ। 19 নম্বর প্রেডিকশন হলো, আই থিঙ্ক এআই কম্প্যানিয়নশিপ উইল বি মেইন স্ট্রিম ইভেন ইন বাংলাদেশ। আপনারা অনেকেই হয়তো character.ai এই টাইপ টুল ইউজ করছেন, যেখানে আপনি কম্পেনিয়ন বানাতে পারেন, বয়ফ্রেন্ড বানাতে পারেন, গার্লফ্রেন্ড বানাতে পারেন, এবং তারপর তাদের সাথে আপনি সারাদিন চ্যাট করতে পারেন। যে এই দুনিয়ার বাইরে, আপনারা যারা ভিডিও দেখতেছেন তারা বেশিরভাগই হয়তো এই দুনিয়ার বাইরে, তাদের মনে হবে ধুর এই ছাগলের মতো জিনিস কে করে, বাট ইটস ভেরি মেইন স্ট্রিম নাও। এটা হচ্ছে, এবং যতই দিন যাচ্ছে এটা পাগলের মতো বাড়তেছে, আরও বেশি মানুষ এই জিনিস করতেছে, এবং এটা খুবই মেইন স্ট্রিম একটা ব্যাপার হয়ে যাবে। খুব একটা আমি অবাক হব না যদি আমি দেখি আগামী 10 বছর পরে কাউকে কথা বলতে তার ফোনে, এবং আমি যখন তাকে জিজ্ঞেস করবো কার সাথে কথা বলি, সে বলতেছে ও আমার গার্লফ্রেন্ডের সাথে কথা বলতেছি, এটা আমার গার্লফ্রেন্ড, এবং আমি যখন দেখবো যে এটা পুরোপুরি এআই, অবাক হওয়ার মতো ঘটনা হবে না এটা। 20 নম্বর প্রেডিকশন, এরকম অনেক স্কিল আছে যেগুলোকে আমরা আজকে স্কিল বলি, তার কারণ ওই স্কিলগুলো আসলে স্কিল না, কিন্তু ওগুলা আমাদের কাছে স্কিল হয়েছে কারণ অন্যান্য মানুষের কাছে ওই আপব্রিঙ্গিংটা ছিল না। সবচেয়ে অবভিয়াস উদাহরণ হলো ইংলিশের উদাহরণ। আমরা যারা ইংরেজি বলতে পারি, এটাকে আমরা একটা স্কিল ধরি বাংলাদেশে, যে ও ইংরেজি বলতে পারে, ভালো, এটা একটা স্কিল। বাট ব্রিটেনে সবাই ইংরেজি বলতে পারে, আমেরিকায় সবাই ইংরেজি বলতে পারে, আয়ারল্যান্ডে সবাই ইংরেজি বলতে পারে, অস্ট্রেলিয়ায় সবাই ইংরেজি বলতে পারে। ইংরেজি বলতে পারাটা ওইখানে একটা স্কিল না। সেম লজিকে বাংলা বলতে পারাটা যেরকম বাংলাদেশে একটা অত জনপ্রিয় স্কিল না। এই ব্যাপারটা, এই যে ডিসপ্যারিটি বিকজ আপব্রিঙ্গিং এর কারণে কেউ এই অ্যাডভান্টেজটা পাইছে, কেউ পায় নাই, এই ব্যাপারটা এআই আর রাখবে না। এআই এর কারণে আপনি কোন ল্যাঙ্গুয়েজে কথা বলেন তাতে কিছু যায় আসবে না, এবং এই টাইপ জিনিসপত্র, এরকম ডিসপ্যারিটি বেসড স্কিল যেগুলো আছে, ওগুলোকে আমরা আর স্কিল বলবো না সামনে। লাস্ট প্রেডিকশন, গভর্নমেন্ট অ্যান্ড অল আইন প্রয়োগকারী সংস্থা এবং সাধারণ মানুষ উইল বি ইন সিরিয়াস ট্রাবল। কারণ কি যে আসল, কি যে এআই, কি যে ডিপ ফেক, কি যে আসল ভয়েস, কি যে ফেক ডক্টরড ভয়েস, এই ব্লারগুলা এত সিরিয়াস ব্লার হবে। আপনারা অনেকেই অলরেডি সোশ্যাল মিডিয়া যখন নিউজ দেখেন, এই নিউজ সত্যি নাকি মিথ্যা আমরা এখন আর বুঝি না, এই জিনিসকে এই লোক আসলেই বলছে নাকি বলে নাই আমরা এখন আর বুঝি না। কোনো কিছু ইমেজ যখন আমরা দেখি, কোনো ভিডিও যখন আমরা দেখি, কোনো
অডিও যখন আমরা শুনি এটা কি আসল নাকি এটা মিথ্যা এটা আমরা বুঝি না, এই জিনিস অবিশ্বাস্য রকম রিয়েল হয়ে যাবে, যে কারণে আমরা আলাদাই করতে পারবো না কোনটা আসল কোনটা ফেক, এবং এটা আগামী 2 থেকে 3 বছরের মধ্যে হবে। এই ছিল আমার 21টা প্রেডিকশন। আমাকে আপনারা কমেন্টে জানান আপনার প্রেডিকশন কি, একটা প্রেডিকশন আমাকে বলেন যেটা আপনার ধারণা আগামী 5 বছরের মধ্যে হবে। ভালো থাকেন, টাটা।